অনন্য সুধীরা, প্রব্রাজিকা, অশেষ প্রাণা, হোমা পাখি ভোরের স্নিগ্ধ আলো আলতো করে সমুদ্রের জলরাশিকে স্পর্শ করেছে। প্রভাত আলোর স্পর্শ পাওয়া মাত্রই একটি সিগাল একান্তে গভীর নিষ্ঠায় নানা ভঙ্গিমায় অসাধারণ গতিতে অসীমের পানে উঠতে শুরু করে। পাড়ি দেয় গভীর সমুদ্রের ওপর দিয়ে অনাবিল আনন্দে। অসীমের পথে ধাবমান ছন্নছাড়া সিগালটির নাম জোনাথন। অপরদিকে সমুদ্র তীরের কাছে ঝাঁকে ঝাঁকে অসংখ্য সিগাল দিনযাপনের যুদ্ধে প্রতিদিনের মতোই মাছ ধরতে ব্যস্ত হয়ে ওঠে। রোজকার একঘেয়ে মাছ ধরা জীবনে জোনাথন হাঁপিয়ে ওঠে। তার অন্তরে বেজে ওঠে মন কেমন করা সুর, হেথা নয় হেথা নয়, অন্য কোথাও অন্য কোনোখানে। দলের সকলের সঙ্গে মিলেমিশে কিছুতেই নিজেকে মানিয়ে নিয়ে শুধুমাত্র মাছ ধরে সে তার জীবনটা কাটিয়ে দিতে পারবে না। জোনাথন তীব্রভাবে অনুভব করে, উই হ্যাভ রিজন টু লিভ, টু লার্ন, টু ডিসকভার, টু বি ফ্রি। অন্যরা বিস্মিত, বিরক্ত। ওরা বোঝে না গতানুগতিকতার ঊর্ধ্বে ওঠার কী আনন্দ। দায়িত্বহীনতার দোষে নির্বাসিত হয় সে। এই নির্বাসন তার কাছে আশীর্বাদ হয়ে দাঁড়ায়। সে আরও মগ্ন হয় একান্ত সাধনায়। স্বর্গ থেকে উজ্জ্বল দুটো পাখি এসে তাকে আহ্বান করে বলে, ঘরে চলো। জোনাথন উত্তর দেয়, আমি যে ঘর থেকে নির্বাসিত। তারা বলে, গভীর নীল আকাশে নিজের ঘরে চলো। তাদের আহ্বানে সাড়া দিয়ে পাখা মেলে সে নীল আকাশের পানে। সেখানে পৌঁছে জোনাথন দেখে আরও অনেক সিগাল চরম গতি লাভের জন্য আনন্দে নানা কৌশল অভ্যাস করে চলেছে। সেও তাদের সঙ্গে দেশ কাল ভুলে সাধনায় ডুবে যায়। পূর্ণতার অধিকারী হয়ে পরমানন্দে অনুভব করে, হি ওয়াজ নট বোন অ্যান্ড ফেদার বাট এ পারফেক্ট আইডিয়া অফ ফ্রিডম অ্যান্ড ফ্লাইট, লিমিটেড বাই নাথিং অ্যাট অল। কিন্তু এত আনন্দের মধ্যেও এক অজানা ব্যথা তাকে আকুল করে তোলে। মনে পড়ে যায় অন্য সিগালদের কথা, যারা তাকে নির্বাসন দিয়েছিল। অপার করুণায় মুক্তির এই অনাবিল আনন্দ তাদের মধ্যে বিলিয়ে দিতে সে ব্যাকুল হয়ে ওঠে। ফিরে যায় পুরনো ঘরে, ঝাঁক ঝাঁক সিগালের কাছে। জন্মশিক্ষক জোনাথন অধিকারী বোঝে সাহস উৎসাহ দান করে সাধনেচ্ছু কিছু সিগালকে শিক্ষা দেয় অনন্তে অভিযাত্রার কৌশল। হতাশ প্রাণে আলো জাগিয়ে বলে, আই সে ইউ আর ফ্রি। আরও বলে, শত্রুকে ভালোবেসে শেখাতে হবে। ইউ হ্যাভ টু প্র্যাকটিস অ্যান্ড সি দ্য রিয়েল গার্ল, দ্য গুড ইন এভরি ওয়ান অফ দেম, অ্যান্ড টু হেল্প দেম টু সি ইট দেমসেলভস। দ্যাটস হোয়াট আই মিন বাই লাভ। দৃঢ়ভাবে লক্ষ্যের দিকে এগিয়ে যেতে যেতে বলে, ইউ হ্যাভ গট টু আন্ডারস্ট্যান্ড ফ্রিডম, অ্যান ইমেজ অফ দ্য গ্রেট গার্ল, অ্যান্ড ইয়োর হোল বডি ফ্রম wingtip to wingtip is nothing more than your thought itself. তারা অনুভব করে প্রত্যেকের মধ্যে আছেন সেই পরম পুরুষ। তাদের অস্তিত্ব তাদেরই চিন্তার মূর্ত রূপ। এরপর ভবিষ্যৎ প্রজন্মের জন্য শিক্ষক নির্বাচিত করে জোনাথন ছাত্র প্রতিম সিগালদের চোখের জলে ভাসিয়ে জ্যোতির্ময় রূপে অনন্তে মিশে যায়। দুর্লভ হলেও কদাচিৎ মাটির মানুষের মধ্যে রিচার্ড বাকের অমর সৃষ্টি জোনাথন লিভিংস্টোন সিগালের সন্ধান পাওয়া যায়। ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগে 1889 খ্রিস্টাব্দের 18 নভেম্বর কলকাতার এক পল্লীতে জন্ম হয়েছিল এমন এক মহাপ্রাণের, নাম সুধীরা বসু। এমন অনেক মানুষ আছেন যারা জন্মগ্রহণ করেন নিজের চারপাশের দেশ অথবা জগতের কল্যাণে নিজের জীবনটি উৎসর্গ করবার জন্য। এদের মধ্যে কয়েকজনের কথা মানুষ জানতে পারে, তাদের নাম শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। আর কেউ কেউ সারা জীবন লোকচক্ষুর অন্তরালে থেকেই নিজের অভীষ্ট কাজটি করে নীরবে এই পৃথিবী থেকে বিদায় নেয়। গতানুগত জীবনে তারা ধরা দেয় না, নিজের জীবনে অনন্তের সুর শুনতে পায়। সেই দিব্য সুর যাতে অন্যরাও শুনতে পায় এবং ব্যতিক্রমী হয়ে নিজ নিজ জীবনকে সার্থক করে তুলতে পারে, তার জন্য প্রতিনিয়ত সাহায্য করেন ও প্রেরণার উৎস হয়ে দাঁড়ান। সুধীরা ছিলেন এই শেষের দলের একজন। অনন্ত পথের যাত্রী জোনাথন যেন কথামৃতের হোমা পাখির শাবক, যার জন্মানোর পরেই পৃথিবীর ক্লেদ আবিলতার ছোঁয়া লাগার আগেই পাড়ি জমান নিজ নিকেতন মাতৃ সকাশে। সুধীরা এই পৃথিবীতে এসেছিলেন হোমা পাখির শাবক হয়েই। জাগতিক কালিমা তাকে স্পর্শ করতে পারেনি। অনন্য সাধারণ সুধীরা নিজের জীবনে লাভ করেছিলেন অমৃতের আস্বাদ, মুক্তির আস্বাদ।
মুক্তির আস্বাদনে তৃপ্ত মেয়েটি সেই অপার্থিব আনন্দের ভাগ সবাইকে দেওয়ার জন্য ব্যাকুল হলেন। সেই অমৃত বিলিয়ে দিলেন অনেকের মাঝে। তারপর একদিন ঈশ্বর নির্দিষ্ট কার্য শেষ হলো, এলো ফেরার পালা। সঙ্গী সাথীদের অশ্রু ভারাক্রান্ত করে শাবকটি উড়ে গেলেন মায়ের কাছে। তৎকালীন সমাজে মেয়েরা ও স্বামীজির স্বপ্ন। সুধীরা যেন তার নিজের সময়ের চেয়ে অনেক এগিয়ে ছিলেন। ঊনবিংশ শতাব্দীর শেষার্ধের সেই সমাজে মেয়েদের অবস্থা ছিল শোচনীয়। ইংরেজ আমল, কলকাতার রক্ষণশীল হিন্দু সমাজে মেয়েদের অন্দরমহলে চার দেয়ালই ছিল বিশ্ব। বহুকাল আবদ্ধ থাকতে থাকতে মেয়েরা যেন আপন স্বাধীন সত্তার মহিমাকেই ভুলতে বসেছিল। মানুষ মাত্রেরই যে দুটি বিষয়ে জন্মগত অধিকার, সেই শিক্ষা ও স্বাধীনতার পথ হয়েছিল রুদ্ধ। শিক্ষার আলো তো দূরের কথা, আক্ষরিক অর্থেই সূর্যের আলো থেকে বঞ্চিত হয়ে তাদের হতে হয়েছিল অসূর্য স্পর্শা। কেমন ছিল সেই অবরুদ্ধ অবস্থাটি? তার একটু ধারণা পাওয়ার জন্য তৎকালীন একটি ঘটনার উল্লেখ করা হলো। শোনা যায় প্রথমবার পাশ্চাত্য থেকে প্রত্যাগমনের পর 1898 সালে শোভাবাজার রাজবাড়িতে যখন 3000 কলকাতাবাসী স্বামী বিবেকানন্দকে সম্বর্ধনা জানিয়েছিল, তখন কাত্যায়নী নামে 9 বছরের এক বালিকা ছাড়া রাজবাড়ির আর কোনো মেয়ে স্বামীজি সভায় উপস্থিত থাকার বা স্বামীজিকে দর্শনের অনুমতি পায়নি। নারী জীবনের অন্ধকার যুগে মেয়েদের জন্য বরাদ্দ হয়ে গিয়েছিল অবরোধ, অবগুণ্ঠন, বাল্যবিবাহ, সতীদাহ ইত্যাদি প্রথা। ক্রমে ঊনবিংশ শতাব্দীতে ইউরোপীয় রেনেসা ধাঁচে কয়েকজন শিক্ষা সংস্কারের উদ্যোগে মুষ্টিমেয় কিছু মেয়ের মধ্যে স্ত্রী শিক্ষার প্রচলন হলো। ব্রাহ্ম সমাজীয় মেয়েদের মধ্যে জাগরণ তখন সবে সবে দেখা দিতে আরম্ভ করেছে। আরেকটি দৃশ্য, ঊনবিংশ শতাব্দীতে জগতের আধ্যাত্মিক ক্ষেত্রে এক বিরাট আলোড়ন, শ্রীরামকৃষ্ণের আবির্ভাব। তার দেহত্যাগের পর বরানগর মঠ থেকে নরেন্দ্রাদি শিষ্যরা ভারতের নানা দিকে প্রব্রজ্জায় বেরিয়ে গেলেন। স্বামী বিবেকানন্দ হিমালয় থেকে কন্যাকুমারিকা প্রায় পদব্রজে পরিভ্রমণ করেছেন। ভারত পরিক্রমা করে স্বদেশবাসীর সুখ দুঃখের কাছ থেকে দেখে স্বামীজির সমুদ্র হৃদয়ে উদ্বেলিত হয়ে উঠেছিল। পরবর্তীকালে ইউরোপ ও আমেরিকাতে মেয়েদের স্বচ্ছন্দ ও স্বাধীন ভাব দেখে আনন্দিত হয়েছিলেন স্বামীজি। আর সেই সঙ্গে ভারতের মেয়েদের দুর্দশা তাকে বিশেষভাবে নাড়া দিয়েছিল। স্বামীজি অবশ্যই মানবপ্রেমিক সন্ন্যাসী ছিলেন, কিন্তু মেয়েদের দুঃখ দুর্দশা তার হৃদয়কে যতটা যন্ত্রণা দীর্ণ করেছিল তা পৃথিবীর ইতিহাসে দুর্লভ। মেয়েদের মেয়ে হিসাবে না দেখে নারী পুরুষের ভেদ দৃষ্টি অতিক্রম করে ব্রহ্ম দৃষ্টিতে দেখেছিলেন তিনি। সংসার ত্যাগী সন্ন্যাসী হয়েও তাই তিনি মেয়েদের সমস্যা ও তার সমাধান নিয়ে প্রতিনিয়ত চিন্তাভাবনা করেছেন। এ বিষয়ে স্বামীজি যেন তার গুরু শ্রীরামকৃষ্ণেরই উত্তরসূরি। শ্রীরামকৃষ্ণ স্ত্রী গুরু গ্রহণ করে মা কালীকে ইষ্টরূপে ভজনা করে স্বয়ং ফলহারিণী কালী পূজায় অমানিসায় নিজের স্ত্রীকে অভূতপূর্বভাবে জগন্মাতা রূপে পুজো করে মাতৃশক্তি উদ্বোধনের মাধ্যমে এক নব নারী জাগরণের সূচনা করেন। 1894 সালে শ্রীরামকৃষ্ণের প্রিয় নরেন আমেরিকা থেকে স্বামী শিবানন্দকে লিখছেন, ভায়া, শক্তি বিনা জগতের উদ্ধার হবে না। আমাদের দেশ সকলের অধম কেন? শক্তির অবমাননা সেখানে বলে। মা ঠাকুরানী ভারতে পুনরায় সেই মহাশক্তি জাগাতে এসেছেন। তাকে অবলম্বন করে আবার সব গার্গী মৈত্রী জগতে জন্মাবে। আমেরিকা ইউরোপে কি দেখছি? শক্তির পূজা, শক্তির পূজা। এরা অজানতে পূজা করে, কামের দ্বারা করে। আর যারা বিশুদ্ধভাবে সাত্ত্বিকভাবে মাতৃভাবে পূজা করবে তাদের কি কল্যাণ না হবে। সেই জন্য আগে মায়ের জন্য মঠ করতে হবে, আগে মা আর মায়ের মেয়েরা, তারপর বাবা আর বাপের ছেলেরা। এই কথা বুঝতে পারো কি? আন্দোলিত করার মতো কথা, মেয়েদের মঠ আগে। এই বছরই সারাবুল, যাকে স্বামীজি মায়ের শ্রদ্ধা নিয়ে ধীরামাতা বলে সম্বোধন করতেন, তাকে লিখছেন, সন্ন্যাসীদের জন্য একটি এবং মেয়েদের জন্য একটি কেন্দ্র প্রতিষ্ঠার পূর্বেই আমার মৃত্যু হলে আমার জীবন ব্রত অপূর্ণই থেকে যাবে। পরের বছর স্বামী রামকৃষ্ণানন্দজিকে স্বামীজি চিঠিতে মঠ পরিচালনার জন্য 15টি নির্দেশ দিয়েছিলেন। তাতে 11 থেকে 13 নম্বর এই 3টি নির্দেশ হলো, 11 নম্বরে জগতের কল্যাণ স্ত্রী জাতির অভ্যুদয় না হইলে সম্ভাবনা নাই, এক পক্ষের উত্থান সম্ভব নয়। 12 নম্বরে সেই জন্যই রামকৃষ্ণ অবতারে স্ত্রী গুরু গ্রহণ, সেই জন্যই নারীভাব সাধন, সেই জন্যই মাতৃভাব প্রচার।
13 নম্বরে, সেই জন্যই আমার স্ত্রী মঠ স্থাপনের জন্য প্রথম উদ্যোগ। উক্ত মঠ গার্গী, মৈত্রেয়ী এবং তদপেক্ষা আরও উচ্চতর ভাবাপন্ন নারীকুলের আকরস্বরূপ হইবে। আর তারপরের বছর অর্থাৎ 1896 ছেলেদের মঠ শুরু করার রূপরেখা এঁকে দিচ্ছেন রামকৃষ্ণানন্দজিকে। কারণ তার আগে চিঠিতেই বিস্তারিতভাবে লিখেছিলেন, তোমাতে অর্গানাইজেশন পাওয়ার আছে, একথা ঠাকুর আমায় বললেন। তাই মেয়েদের মঠ প্রতিষ্ঠার জন্য তাকে বিশেষ নির্দেশ দিলেন সেই চিঠিতে। বললেন, ওই প্রকার একটা মেয়েদের জন্য স্থাপন করাইবে, কিন্তু তোমাদের মধ্যে কেউই সেখানে যেতে পারবে না। তারা আপনার সমস্ত করিবে, তোমাদের হুকুমে কাউকে চলতে হবে না। তারও সমস্ত খরচপত্র আমি পাঠিয়ে দেব। পুরুষের সম্পর্ক বিবর্জিত শ্রীমঠের ধারণা পৃথিবীর ইতিহাসে এই প্রথম। মেয়েদের মঠ প্রতিষ্ঠা স্বামীজির যেন জাগ্রত স্বপ্ন হয়ে ওঠে, কারণ এই যে তার জীবনব্রত। ওদেশ থেকে স্বামীজি ফিরে এসেছেন। বহুকালের সচেষ্ট উদ্যোগে বেলুড়ে গঙ্গার পশ্চিম তটে ছেলেদের মঠ প্রতিষ্ঠা করেছেন। স্বামীজির স্বপ্নের মেয়েদের মঠ প্রতিষ্ঠা তখনও সম্ভব হয়নি। স্বামীজির মনে ব্রত সমাপনের প্রবল ইচ্ছা। ভগ্ন স্বাস্থ্য স্বামীজি ব্যাকুল হয়ে ওঠেন কাজটি আরম্ভ করতে। তখনকার সমাজের পক্ষে অত্যন্ত দুরূহ ও প্রায় অসাধ্য কাজটি করার জন্য স্বামীজির আগ্রহ দেখে গুরু ভাইরা তার স্বাস্থ্যের জন্য খুবই উদ্বিগ্ন হন। শোনা যায় স্বামী যোগানন্দ তখন অবস্থা সামাল দিতে হাল ধরেন। তিনি স্বামীজিকে বলেন, সমাজের সার্বিক মঙ্গলের জন্য তুমি ভালো মনে করো তো নিশ্চয়ই করবে, কিন্তু তোমার কাছে অনুরোধ, মাকে লোক সমক্ষে নিয়ে এসো না। তোমার কি মনে নেই ঠাকুর আমাদের বলেছিলেন, তার সম্পর্কে সাধারণের কাছে প্রচার করলে তার শরীর থাকবে না। ঠিক ওই একই কথা মায়ের সম্পর্কেও খাটে। তার কথা শেষ হতে না হতে স্বামীজি তাকে অন্তরের সঙ্গে ধন্যবাদ দিয়ে বলেন, মন্ত্রী, তুই আমাকে সত্যি একটা খুব মূল্যবান পরামর্শ দিয়েছিস এবং ঠিক সময়ে এই প্রসঙ্গে ঠাকুরের কথাগুলি স্মরণ করিয়ে দিয়েছিস। মাকে আমি এসবের মধ্যে আনবো না। তার যেমন ইচ্ছা, যেভাবে ইচ্ছা, তিনি সেইভাবেই তার মিশন চরিতার্থ করবেন। অসুস্থ স্বামীজি নিরস্ত হলেন। গুরু ভাইয়েরা আপাতত স্বস্তির নিঃশ্বাস ফেললেন। তবুও পরবর্তীকালে বহুবার স্বামীজি বেলুড় মঠে বসে শিষ্য শরৎ চক্রবর্তীর সঙ্গে এই মঠ প্রতিষ্ঠার পরিকল্পনা নিয়ে নানা আলোচনা বিস্তারিতভাবে করেছেন। 1901 সাল। স্বামীজির শরীর তখন খুবই অসুস্থ। পৃথিবীতে আর মাত্র 1 বছর আছেন। তিনি প্রসন্ন বদনে শিষ্যকে বলছেন, বলা যায় ঋষি মনে প্রতিভাসিত ছবির বর্ণনা করছেন। মাকে কেন্দ্র করে গঙ্গার পূর্ব তটে মেয়েদের জন্য একটা মঠ স্থাপন করতে হবে। এ মঠে যেমন ব্রহ্মচারী সাধু সব তৈরি হবে, ওপারে মেয়েদের মঠেও তেমনি ব্রহ্মচারিণী সাধ্বী সব তৈরি হবে। স্বামীজি তার মানসকন্যা নিবেদিতাকেও বেলুড় মঠের কাছে গঙ্গার ওপর নৌকায় দাঁড়িয়ে দক্ষিণেশ্বরের দিকে নির্দেশ করে দেখিয়েছিলেন মেয়েদের মঠের জায়গা। শিষ্যের সঙ্গে কথা প্রসঙ্গে মেয়েদের মঠের নিয়মকানুন, পরিচালনা পদ্ধতি ইত্যাদি সবই চিত্রিত করে দিয়েছিলেন। শিষ্য এই বলে আশঙ্কা প্রকাশ করেন, তখনকার সমাজ ব্যবস্থার পরিপ্রেক্ষিতে স্বামীজির স্বপ্ন সম্ভব কিভাবে হবে। যে কোনো কারণেই হোক স্বামীজির স্বপ্ন বাস্তবায়িত হতে অর্ধশত বৎসরের অধিক কাল প্রতীক্ষা করতে হয়েছিল। অবশেষে 1954 সালে শ্রী শ্রী মার শতবর্ষে গঙ্গার পূর্ব তটে মাকে কেন্দ্রে রেখে শ্রী সারদা মঠ প্রতিষ্ঠিত হলো। তবে শুরুরও শুরু আছে। ইতিহাসে তখন প্রমাণিত শ্রী সারদা মঠ প্রতিষ্ঠার বহু পূর্বে 13ই নভেম্বর 1898 সারদা মঠের বীজটি শ্রী শ্রী মা স্বয়ং বপন করেছিলেন বাগবাজার পল্লীতে নিবেদিতা বিদ্যালয়ের উদ্বোধন করে। সেদিন সেখানে উপস্থিত ছিলেন স্বামীজি স্বয়ং। ইতিহাস অনুসরণ করলে দেখা যায় ওই বীজটি ধীরে ধীরে অঙ্কুরিত হয়ে তার কচি পাতা বার হয়ে বেড়ে উঠতে চাইছিল, কিন্তু সমাজের প্রতিকূলতায় এবং বিধাতার নানা বাধায় বীজ থেকে মহিরুহে পরিণত হতে বহু সময় লেগে গিয়েছিল। শ্রী শ্রী মায়ের বীজ বপন থেকে সারদা মঠ প্রতিষ্ঠা, নিবেদিতার বিদ্যালয় থেকে শ্রী সারদা মঠের যোগসূত্রটি ধরে রাখতে সেই যুগে সুধীরের অবদান সত্যি অত্যাশ্চর্য, কিংবা বলা চলে অলৌকিক।